উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এসএ টিভি, প্রিয় দর্শক, রমজানের এই শুভ সময়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ সাইফুল্লাহ বকশী। আশা করছি সিয়াম সাধনায় আছেন, মহান আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নে প্রয়াসী হয়েছেন। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। দর্শক, রমজানে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। রমজান চায় আমরা আলোকিত মানুষ হই, তথা আদর্শ মানুষ, আদর্শ মুসলিম, আদর্শ নাগরিক হই, আর জান্নাতের জন্যেই নিজেদেরকে প্রস্তুত করি। সেজন্যই আল্লাহ তাআলা রমজানে কোরআন পাঠিয়েছেন। আশা করছি কোরআনের সাধনায়ও আছেন, কোরআন শিখছেন, পড়ছেন, বুঝছেন, মেনে চলছেন এবং এর বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আপনাদের এই সকল চেষ্টার সারথি হয়েছি আমরাও। আপনাদের জন্যে মাসব্যাপী বিশেষ আয়োজন সাউতুল কোরআন। এই আয়োজনের টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এই আয়োজনে আমরা বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তরে ঘুরে বেরিয়ে কোরআনের পাখিদের খুঁজে নিয়ে এসেছি, কারণ আমরা চাই বাংলাদেশের সৃষ্টকারী আপনাদের উপহার দিতে, এবং এও চাই তারা গোটা পৃথিবীতে কোরআনের সুর ছড়াক তথা ইসলামের বিশ্বায়নে কাজ করে যাক, আমিন। এরই অংশ হিসেবে আমাদের প্রতিযোগিতার পর্বগুলি চলছে, তবে আজকের এই আয়োজনটি একটু ব্যতিক্রম, একটু অন্যরকম, কারণ আমরা বিশ্বাসী শুকরিয়াতে, আমরা বিশ্বাস করি কৃতজ্ঞতায়, আমরা বিশ্বাস করি স্মরণে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এখন বসবাস করছি, কিছুদিন আগেই তো সে বাংলাদেশে আমরা ছিলাম না। আমাদের ছিল না কথা বলবার অধিকার। আমাদের লিফটে, ট্রেনে, লঞ্চে, বাসে, মসজিদে, মাহফিলে, মঞ্চে, সব জায়গায় কথা বলবার সময় আমাদের ভাবতে হতো, আমাকে কি আয়নাঘরে যেতে হবে? এমন এক বন্দি দশা থেকে মুক্ত পেয়েছি যাদের উসিলায়, যাদের কারণে, সেই প্রায় 2000 শহীদ আর প্রায় 40,000 আহত যোদ্ধাদের বিনিময়ে আমরা তাদের স্মরণ করতে চাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দেব। আল্লাহ তাআলার সহযোগিতা চাই, সাহায্য চাই আমরা। সেই শুকরিয়ারই অংশ হিসেবে আমাদের আজকের বিশেষ এপিসোড আমরা তোমাদের ভুলব না। দর্শক, সেই কৃতজ্ঞতার শুকরিয়ার জায়গা থেকে আজ আমাদের এই বিশেষ আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি যুদ্ধের লড়াকু সৈনিক যে হারিয়েছে তার পা, ছোট ভাই তামিম আছে আমার বাদিকে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো পা, কিন্তু তার একটি পা নেই। সে পাটা উৎসর্গ করে দিয়েছে এক নতুন বাংলাদেশের জন্যে। আমরা তার কথা শুনবো ইনশাল্লাহ। আমাদের সাথে যুক্ত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাঈম আবেদিন। আমাদের সাথে আরও আছেন মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আছেন জনাব সোহেল আহমেদ খান, যিনি বাংলাদেশ নয় বরং সুদূর পর্তুগালেও সেখানে আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছেন। আমরা তার কাছে ইসলামী সঙ্গীতও শুনবো ইনশাআল্লাহ। এবং আমাদের মাঝে আছেন মোহাম্মদ উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড জোনাল হেড, খুলনা জোন, আল আরাফা ইসলামী ব্যাংক। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। দর্শক, চলুন কথা না বাড়িয়ে কোরআন কারীমের তিলাওয়াতের মধ্য দিয়ে এই আয়োজন শুরু করি। আর কোরআন তিলাওয়াত করতে আমাদের মাঝে আসছেন কোরআনের সুরের যোদ্ধা,
এ সপ্তাহের সেরা তিলাওয়াতকারী সাদিকুর রহমান আসছে আমাদের সাথে। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. মাশাআল্লাহ। দর্শক, এমনই সুললিত কণ্ঠে হৃদয় করা সুরের মূর্ছনায় সারাটি রমজান আমরা কোরআনের সুর উপহার দিচ্ছি। আমরা চাই
আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এমন কোরআনের পাখিও তৈরি হোক, সেই সাথে তারা কোরআনের স্কলার হোক আর ইসলামের বিশ্বায়নে রোল প্লে করুক। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আগেই জানিয়েছি আমাদের বিশেষ পর্ব আমরা তোমাদের ভুলব না। এ পর্যায়ে আমরা গাজী, যুদ্ধে আহত গাজী, আমরা তামিমের গল্প শুনবো। আমার সাথেই আছে তামিম। তামিম, তুমি কি করছো, কি পড়ছো, তোমার পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তামিম। আমি ক্লাস 9-এ পড়াশোনা করি বরিশালে। তামিম, তোমার গ্রামের বাড়ি বরিশাল, কিন্তু তুমি যুদ্ধে আহত হলে কোথায়? আমি ছোটোবেলা থেকে আমারও স্বপ্ন ছিল যে আমি হাফেজ হব। তো আমি মাদ্রাসা পড়াশোনা করছি, ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা শেষ করে ঢাকা মাদ্রাসা ভর্তি হই। তো এখানে আমি 11 বার হাফেজ হই, তারপরে আর সামনে পড়াশোনা হয় না, তারপর আমি স্কুলে ভর্তি হয়ে যাই। 2024 সালে আমি ভর্তি হই। তখন যখন পরীক্ষাটা পিছিয়ে দেয়, তখন আমি ঢাকার এদিকে আসি বেড়াইতে। যখন পরীক্ষাটা পিছিয়ে দেয়, তখন আসার পর সবার গল্পটা শুরু হয় 18 তারিখ থেকে। আমারটা শুরু হয়, আমার মামা নানা তারাও বের হতো, এই আন্দোলনে শরিক হতো। আবু সাইদ ভাই তারা মারা গেছে, আরও অনেক আহত হইতেছে আমাদের জন্য। এর নিজের ভিতরে একটা কাজ করতো যে আমরা কেন নামবো না। তো তখন থেকে আমি নিয়মিত বের হওয়া শুরু করি 25 তারিখ থেকে। তো 4 তারিখে আমি মিরপুর 2 নম্বরে বসি, 2-10-এর মাঝখানে বসি, 3-4টা রাবার বুলেট খাই ডান পাই। তো ওইটার বাসায় কাউকে জানাই না, জানালে অনেক রাগারাগি করবে। তো 5 তারিখ যখন আমি 5 তারিখে বের হই নাই, পায়ে ব্যথা করতেছিল, ওইটা লাগার পরে 2টা বুলেট ভিতরে ছিল, আরগুলো আমি নিজেই বের করছি। তো ব্যথা করতেছিল। কিভাবে বের করলে? এটা মানে আমারটা অল্প ঢুকছিল, চাপ দিলে বের হয়ে যায়। আমারটা চাপ দিয়েছে, বের হয়ে গেছে, 2টা বের হয় নাই। তো ওই 2টা ভাবছি পরের দিন উঠে ফেলবো, ডাক্তারের দোকানে যায়, ফ্যামিলির কাউকে জানাবো না। তো 5 তারিখে যখন 3টা 3:30 দিক দিয়ে আমি খবর পেলাম, আমার ফ্রেন্ডরা কল দিছে যে আমরা যেটার জন্য আমরা রাজপথে নামছি, আমাদের দেশ স্বৈরাচার মুক্ত হবে, স্বৈরাচার মুক্ত হয়েছে। তো তখন যে একটা আনন্দ যে আমাদের ভাইরা শহীদ হয়েছে, এগুলার একটা আনন্দ, এটা উপভোগ করার জন্য আমরা রাস্তায় বের হই, যেটার নাম দিছিল আনন্দ মিছিল। তো এখানে বের হয়ে আমার বাসা থেকে সামনে গেলেই মিরপুর 2 মডেল থানা। তো আমি ওইখান থেকে বের হয়ে মডেল থানার দিকে যাই হাঁটতে হাঁটতে। মানে অতটা জোরে হাঁটতে পারি না মানুষের সাথে, আগেই 2টা বুলেট ছিল। এটা 5 তারিখের ঘটনা? জি, এটা 5 তারিখের ঘটনা। আচ্ছা। তো তখন আমি যাই থানার সামনে, দেখি অনেক লোকজন দৌড়াদৌড়ি করতে আছে, মানে একটা উল্লাসই করতে আছে। আমার পা তো ব্যথা ফুলে রয়েছে, আমি আর অতটা তাদের মতন করতে পারতেছি না, দাঁড়ায় রয়েছি। থানার একটু কাছাকাছি গেছি, তখন হঠাৎ করে দেখলাম যে কিছু পুলিশ বের হয়ে গুলি করা শুরু করলো। তো আমি ওই পানি আবার দৌড় দেওয়ার চেষ্টা করলাম, দৌড় দিয়েছি, তবু মাঝ বরাবর ছিলাম, আল্লাহ এটা লেগছে। তো তখন আমার পায়ে এসে গুলিটা লাগলো। ওইখান থেকে আমার পায়ে রক্তনালী ছিঁড়ে গেছিলো, কিন্তু হাড্ডি ভাঙে না। আমি কিছুটা হেঁটে মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের 1 নম্বর গেট পর্যন্ত যে কিছু বড় ভাইরা ছিল তাদের কাছে যে সাহায্য চাই, যে ভাইয়া। তুমি তখন কি পা নিয়ে এগোচ্ছিলে রক্তাক্ত অবস্থায়? এই রক্তাক্ত পা নিয়ে এগোচ্ছিলাম, আমার পা থেকে ব্লাড বের হচ্ছিল। আমি ভাবছিলাম মানে এটা আবার রাবার বুলেট লাগছে, অতটাই হয় নাই, মাংসের ভিতরে লাগছিল, তাই আর কি অতটা বুঝতে পারি নাই। তো আমি যখন আগে যাই মিরপুর স্টেডিয়ামে 1 নম্বর গেট পর্যন্ত যখন গেলাম, তখন আর দেখি সামনে কেউ হেল্প করলো না। না, তখন মানে এমন একটা সিচুয়েশন ছিল যার মতন সে ভাগতেছিল। মানে আমরা জানি 18 তারিখ থেকে তারা আসল বুলেটগুলো উপরে মারতো, এরকমের ছিল। কিন্তু তখন 5 তারিখে ডাইরেক্ট সামনাসামনি গুলি করা শুরু করে। তো নিজের জীবন নিজের হাতে, সবাই দৌড়াদৌড়ি করতেছিল। আমার ওই পাটা নিয়ে আমি ভাবছি আবার রাবার বুলেট লাগছে, আমি দৌড়ে যাই। তো আল্লাহ আমার অতটুকুই শক্তি দিছিল, সে জায়গায় যখন যাই মিরপুর স্টেডিয়ামে 1 নম্বর ঘেটে, ওইখানে যাওয়ার পর আমি আর আগাইতে পারি না। তখন দেখলাম কিছু বড় ভাইরা এগিয়ে আসলো, আসার পর আমি বললাম ভাই আমার পায়ে গুলি লাগছে, আমি আর আগাইতে পারতেছি না। তো তখন তারা ওইখান থেকে আমাকে জাগায় নিয়ে একটা স্কুটিতে একটা ভাইকে উঠাই দিছে। ওই ভাইটাকে আমি খুঁজছি এলাকার ভিতরে, কিন্তু পাই নাই। ওই ভাই আমাকে মিরপুর 1 নম্বর মেরিনেট হসপিটালে নিয়ে যায়। তখন মেরিনেট হসপিটালে আরও কিছু রোগী ছিল, তারাও গুলি খেয়ে ওইখানে আসছে। তো তারা সবাই ছড়া বুলেট খেয়েছিল, আমি শুধু আসল বুলেট। তো আমার ব্লাডটা ওইখানে থামানোর পর তারা এক্সরে করে,
তারা বললে যে আমার পায়ে বুলেট আছে, তো তারা ওইখানে আর চিকিৎসা নিতে পারবে না। সরকারি হসপিটালে শুধু চিকিৎসা নিতেছিল, বেসরকারিতে চিকিৎসা নিতেছিল না ওই 5 তারিখে ওই সময়টায়ও। তবুও তারা অনেকটা সাহায্য করছে, ব্লাড থামাইছে, অনেকের অনেক কিছু করছে। তো এখান থেকে তারা আমাকে পঙ্গু হসপিটালে যেতে বলে। পঙ্গুতে যাওয়ার পর তারা বলে তুমি হৃদরোগে যাও, রক্ত টেস্ট করাও। 6টা নাগাদ যাই, তারা বলে যে রুগী আছে, তোমরা সিরিয়ালে বসে থাকো। এই কথা বলে তারা আমাকে ঢালা বিছনায় মানে এমনি ফালায় রাখা দেয়। পা থেকে ব্লাড বের হচ্ছিল, বালিশ ভিজতেছিল। তো ওই অবস্থায় ওইখানে শুয়ে থাকি। তখন যখন আমার মামা রাত 8টা বাজে আসে, তখনও কিছু বলে না, বলে যে কিছুক্ষণ পরে ঢুকাবো। এরকম বলতে বলতে রাত 1টা বাজিয়ে ফেলে। বিকাল 6টা নাগাদ গেছি, আমাকে রাত 1টা বাজিয়ে ফেলছে। তো 1টা বাজে আমার মামাকে ডাক দিয়ে বলে যে ওর অপারেশনের জন্য কিছু একটা স্লিপে ওষুধ লিখে দেয়, ওইগুলো নিয়ে আসো। তো আমার মামা অনেক দৌড়াদৌড়ি করে, তখন আমি মামার কাছে শুনছি যেটা ঢাকা মেডিকেল থেকে সে ওষুধগুলো নিয়ে আসে। ওষুধগুলো আনার পর আমাকে তারা ওটিতে নেয়। ওটিতে নেওয়ার পর আমার রক্ত টেস্ট করার কথা, তারা 2 পাশের মাংসগুলো মানে কাটার পর তারা একটা মেশিনের মাধ্যমে একটা চেক করলো, কিন্তু রক্ত টেস্টটা করলো না যে আমার পা আছে নাকি। এক পাশে মানে কেমন একটা কারেন্টের মতন একটা শকের মতন লাগলো, আরেক পাশে লাগলো না। তারা আমার ফ্যামিলিকে যে বলে সাহসী কে আছে সে ভিতরে আসো। তো আমার নানা মুরব্বী মানুষ, সে একটু সাহসী, সে বলল যে আমি আছি। পরে আমাকে নানাকে নিয়ে আসলো। নানাকে নিয়ে এসে তারা ডিরেক্ট বলল যে তার পা কাটা লাগবে। আসলে পঙ্গু থেকে আমাকে পাঠিয়েছে রক্ত টেস্টের জন্য। তো তারা ওইখানে এগুলা বলছে, তাদের ভিতরে কি মানসিক অবস্থা ছিল ওটা আমি জানি না। আমরা এখানে কান্নাকাটি করতে আসি, গুলিতে যে একটা ব্যথা, তারা ওইটার ভিতরে প্রশ্ন করে। এটা শুধু আমাকে এমন না, আমার অনেক ভাই আছে, তাদেরকে প্রশ্ন করে কেন গেছো, কেন বের হইছো, এগুলো করতেছিল। মানে মানসিক দিক দিয়ে তারা আরও নির্যাতন করতেছিল। 6 তারিখ দুপুরে আমাকে ওটিতে নেয়। ওটিতে নেওয়ার পর তারা দেখে বলে, আমার ফাইলগুলো দেখে বলে যে তোমার তো মানে তারা রক্ত টেস্ট করে দেয় না, বলে তোমার তো হাড্ডিতে কিছু ভাঙে না, আল্লাহর রহমতে তুমি কিছুদিনের ভিতরে সুস্থ হয়ে যাবে, এটা ডাক্তাররা বলে। বলার পর আমার আম্মু মামা সবাই কান্না করতেছিল ওই হৃদরোগের কথাটা শুনে। তখন আর কি নিজেদের ভিতরে একটা পাই। তো তখন 2-3 দিন আমাকে ওটিতে নিয়ে তারা খুব সুন্দর করে ড্রেসিং করলো। করার পরে কয়দিন পরে 3 দিন মানের মাথায় আর ড্রেসিং করে না, মানে ওয়ার্ডের ভিতরে ড্রেসিং করে। তাদেরকে আবার ড্রেসিং করার জন্য আলাদাভাবে টাকা দেওয়া লাগে, নাহলে তারা ড্রেসিং করবো না। তোমাকে যে কথাটি আমরা বলতে চাই এই আয়োজন থেকে, যে তুমি হারিয়েছো পা কিন্তু পেয়েছো গোটা বাংলাদেশকে, আজকের এই আয়োজন তারই উদাহরণ। সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউথুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাআল্লাহ। সত্যবাণী নিত্য মহিয়ান সাউথুল কোরআন, সাউথুল কোরআন, সাউথুল কোরআন, আমান সিম সাউথুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউথুল কোরআন, সাউথুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আমান সিমেন্ট সাউথুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। এ পর্যায়ে আমরা একটু আসতে চাই নাইম আপনার কাছে। নাইম, আপনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়েন যতটুকু জানি, এবং আপনারা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যখন আন্দোলন যুক্ত হলো তখন গোটা জাতি বা আমরা মনে করছিলাম যে এই সময়টা আন্দোলনের পালে যেন একটা বিরাট হাওয়া লাগলো এবং বিস্ফোরিত হতে থাকলো। আপনার কাছে শুরুতেই জানতে চাই সেই দিনগুলোর কথা, যে আপনারা সেখানে কিভাবে রোল প্লে করলেন। ধন্যবাদ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। আমি আফটার রেভলিউশন যতগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, আমি মনে করি সবচাইতে সুন্দর এবং সবচাইতে বেশি কৃতজ্ঞ আমি আল্লাহর কাছে এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারার জন্য। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত খুব পড়াশোনার চাপে থাকে, তাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট করতে হয়, বিভিন্ন টাস্ক থাকে। তো সপ্তাহব্যাপী মাসব্যাপী বিভিন্ন একাডেমিক অ্যাক্টিভিটিসের কারণে তারা পলিটিক্স বা জাতীয় ইস্যুতে ঠিক ইনভলভের তেমন সুযোগ থাকে না। কিন্তু আপনারা জানেন যে দেশের যখনই প্রয়োজন হয় তখনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়। তা আমরা মূলত 10 জুলাই থেকে আন্দোলনের সাথে যুক্ত, কিন্তু যখন 16 জুলাই এবং 17-18 অর্থাৎ আন্দোলনে যখন সরকার, ফ্যাসিস্ট সরকার এবং তার ফ্যাসিবাদী বাহিনী তারা যখন নির্বিচারে ছাত্র জনতা হত্যা করছিল, এবং আমরা দেখেছিলাম ঢাকা ইউনিভার্সিটি সহ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে তারা ক্যাম্পাস বন্ধ করে
সেই ক্যাম্পাসে ঢুকে পুলিশ, বিজিবি, র্যাব দিয়ে তারা ছাত্রদেরকে জোর করে বের করে দিচ্ছিল। তো সেই মুহূর্তে কিন্তু আমরা ব্যাপক হারে আমরা তখন, আপনি জানেন যে ইস্ট ওয়েস্ট, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ AIUB সহ বাড্ডা, রামপুরা, বসুন্ধরা, মিরপুর, উত্তরা, BNS, এই অঞ্চলগুলোতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাথে প্রাইভেট কলেজ, মাদ্রাসা এবং ওই এলাকার স্থানীয় জনতা মিলে কিন্তু সেই এলাকাটা ধরে রেখেছিল। আপনি মাদ্রাসার প্রসঙ্গ আনেন, আমার ছেলেও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছেলেদের সাথে যুক্ত হয়ে লাগাতার 3 দিন সে মিছিল মিটিংয়ে সেখানে আন্দোলনে ছিল। আপনারা মাদ্রাসার ছাত্রদেরকে কিভাবে তাদের ইনভলভমেন্টটা আপনারা কেমন দেখেছেন? এই আন্দোলনে আমি মনে করি যে সবচেয়ে অগ্রগণী ভূমিকা রেখেছিল মাদ্রাসার শিক্ষার্থীরা। জাতীয়ভাবে আমি মনে করব যে যতগুলো স্টেক হোল্ডার আছে তার ভিতর সবচেয়ে বেশি ভূমিকা ছিল না মাদ্রাসার শিক্ষার্থীর ভূমিকা ছিল, এবং সবচেয়ে বেশি অবহেলিত তারা। কারণ আপনি দেখেন যে মাদ্রাসার শিক্ষার্থীরা সর্বোপরি তারা দেশের জন্য কাজ করে, তাদের দেশ থেকে তাদের চাওয়া পাওয়ার কিছু থাকে না। তারা ইসলামের খেদমতে কাজ করে, তারা নিজের পরিবারের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। কিন্তু তার বদৌলতে আসলে আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য কতটুকু কি করতে পেরেছি সেটা আমি আসলে জানি না। আমি 5ই আগস্ট যখন আমাদের কারফিউ ছিল, তখন দিনের বেলা 9:30 বাজে তখন। তো আমি আফতাবনগর, যেহেতু আমাদের ক্যাম্পাস, সেখানে আসুন্না ফাউন্ডেশনের সামনে দাঁড়িয়েছিলাম। আমার সাথে 3 জন মেয়ে আমরা এবং 4 জন ছেলে, এরকম 6-7 জন ছিলাম। তো এছাড়া কেউই ছিল না তখন, একদম সকাল 9টা কি 9:30টার দিকে। তো ওই মুহূর্তে আসলে বৃষ্টি হচ্ছিল হালকা। তো আশেপাশে দেখছিলাম যে গুটি কয়েক মানুষ ভয়ে ভয়ে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তো তাদেরকে যখন একত্রিত করছিলাম, তো তারপরও সর্বসাকুল্যে মিলে 30 কি 40 জন ছিলাম। তো এই 30-40 জন নিয়ে আমি ইস্ট ওয়েস্টের সামনে মিলিটারির গাড়ি, পুলিশের গাড়ি, তার সামনে দাঁড়ানোর সক্ষমতা ছিল না। কিন্তু হঠাৎ করে আমি দেখলাম যে মানে একটা বিশাল চাঙ্ক অফ পিপল, তারা মাদ্রাসার ছাত্র এবং তারা খুব ছোট, মানে একটা যে হাফ হাতা গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি আর একটা ঢোলা পায়জামা, যেটা আর কি মাদ্রাসার শিক্ষার্থীরা পরে, সেটা পরেছিল। এবং তাদের হাতে আপনার যে স্লিং শট, গুলাইল বলে আর কি, গুলতি বলে আমাদের কুমিল্লার ভাষায়। তো ওইটা নিয়ে ওরা প্রায় 40-50 জনের একটা গ্রুপ, তারা দৌড়ে আসলে এসে বললো, ভাই আমরা আসছি, চলেন। তো তখন আসলে মনে হলো যে কিছু ফেরেস্তা আসছে। হ্যাঁ, তো তখন আমাদের সাহসটা বাড়লো, আমরা মোটামুটি 100 জন হয়ে গেলাম। তো তখন আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে 5 আগস্ট হাল ছেড়ে দিছিলাম যে এখন আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই, মানে হয়তো মরবো না তো লড়বো। তো সাহসটা আসলে আমরা আমাদের আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে আমার সাহস পেতাম আমার স্রষ্টার প্রতি বিশ্বাসের জায়গা থেকে, যে আমি এক আল্লাহ বিশ্বাসী। তো আমি মনে করতাম যে মরে গেলে সোজা জান্নাতে চলে যাব, এই সুযোগ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার। তো ওই জায়গা থেকে আমাদের সাহসটা আসতো এবং আমাদের সাহস যোগাতো আমাদের যে শিক্ষার্থীরা, আবু সাইদের আত্মত্যাগ সহ আমাদের শহীদ জিল্লুর শেখ, সে ছিল আমাদের ইম্পেরিয়াল কলেজের ছোট ভাই। আপনারা জানেন ইস্ট ওয়েস্টের পাশে ইম্পেরিয়াল কলেজ। সেই ছোট ভাই, সে 18 জুলাই নিহত হয় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। তো আসলে শহীদদের থেকে আমরা সাহস পেতাম, স্রষ্টার যেই বিশ্বাস, স্রষ্টার প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে আমরা সাহস পেতাম। আপনার কাছে আবারও আসবো, আমরা একটু আসতে চাই মুসাদ্দাক আলী ইবনে মোহাম্মদ আপনার কাছে। আমি যতটুকু জানি যে আপনাকে গুম করা হয়েছিল, সেই ঘটনাটা যদি একটু বলতেন। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আন্দোলনের যখন দ্বিতীয় ফেজ শুরু হয়, অর্থাৎ ক্র্যাকডাউনের পর থেকে, তো এরই মাঝে 28 জুলাই যতটুকু মনে পড়ে, রাত্রে সন্ধ্যার পরে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সারজিস, হাসনাত সহ যারা ডিবিতে গুম ছিল তাদেরকে দিয়ে একটি ভিডিও করে, জোর করে ভিডিও করে সেটি ছড়ানো হয়, যে সেখানে বলা হয় যে সকল কর্মসূচি প্রত্যাহার। তো তখন আমার মনে হয় যে এত শহীদ হয়ে গেল, এত ভাই আমাদের রক্ত দিল, তো এইভাবে তো কোনো শহীদের রক্তের বদলা না নিয়ে তো আমরা আমাদের আন্দোলন শেষ করতে পারি না। তো এবং আমরা নিশ্চিত ছিলাম যে তাদেরকে জোরপূর্বকভাবে প্রেশার ক্রিয়েট করে তাদের কাছ থেকে বিবৃতিটি আদায় করা হয়েছে। যে 29 জুলাই আমাদের 9 দফা দাবিতে এবং আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ছিল দেশব্যাপী। সেই বিক্ষোভ মিছিলগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা সেটা নিয়ে আমরা অনেকটা সন্দিহান ছিলাম, কারণ
ডিজিটাল ক্র্যাকডাউনের আগ পর্যন্ত যেভাবে আমরা আন্দোলনগুলো চালিয়ে নিয়ে যেতে পেরেছিলাম, কিন্তু যৌথ বাহিনীর অভিযান এবং ক্রমাগত গুম খুনের মাধ্যমে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবেই ঐক্যবদ্ধ হতে পারতেছিল না। আমরা মাঠের কর্মসূচি দিতে পারতেছিলাম না, বিশেষ করে ঢাকার মধ্যে। তো আমরা সন্দিহান ছিলাম যে আমরা মিছিল বের করতে পারবো কিনা, বিক্ষোভ মিছিল। কিন্তু আমাদের যেহেতু কর্মসূচি ঘোষণা হয়ে গিয়েছে, তো আমাদের যেভাবেই হোক এই মিছিলটিকে বাস্তবায়ন করতে হবে, সেই সংকল্প আমাদের মধ্যে ছিল। তো সেই হিসেবে আমরা প্রাথমিকভাবে প্ল্যান করেছিলাম যে 3টা বা 4টা জায়গা থেকে আমরা বিক্ষোভ মিছিল বের করব। একটা হচ্ছে ধানমন্ডির 27 বা ধানমন্ডির এই পাশ থেকে, আর একটা উত্তরা, আর একটা রামপুরা, আর একটা হচ্ছে সম্মিলিতভাবে একটা মিছিল বের করবো 12টায় প্রেস ক্লাবের সামনে থেকে। তো সেই হিসেবে আমাদের মিছিলটা 12টায় ছিল, আর 10টায় হচ্ছে শিক্ষকদের একটা সমাবেশ ছিল। শিক্ষকদের এই হত্যার প্রতিবাদে একটা সমাবেশ ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের অপরাজয় বাংলার পাদদেশে। তো আমরা সেখানে যাই, সেখানে যে শিক্ষকদেরকে অনুরোধ করি আজকের বিক্ষোভ মিছিলে তারা যাতে আমাদের সাথে থাকে, কারণ এখন যতই বিক্ষোভ মিছিল হচ্ছিল, মিছিলের সাথে সাথেই পুলিশ গুলি চালাচ্ছিল। তো সেখানে যদি শিক্ষকরা থাকে তাহলে পুলিশ হয়তো উগ্র আচরণ দেখাইতেই কিছুটা হইলেও কুণ্ঠাবোধ করবে। মানে আপনি গুম হলেন কিভাবে ওই জায়গায়? সেটাই বলতেছি। তো শিক্ষকদেরকে অনুরোধ করলাম তারা আসার জন্য, এবং আমরা প্রেস ক্লাবে চলে গেলাম মিছিল বের করবো এই চিন্তা করে। কিন্তু পুলিশ জেনে যাওয়ার কারণে ওনারা হচ্ছে প্রেস ক্লাবের সামনে যে রাস্তাটা, পুরাটা রাস্তাটা ব্যারিকেড দিল। প্রায় প্রেস ক্লাবের সামনে এবং দুই পাশে মিলে প্রায় 300-400 পুলিশ এখানে একদম আপনার মেশিন সহ, মানে ওদের পিস্তল, বন্দুক সহ এবং লাঠি, অন্যান্য যে উইপেনগুলো ছিল সেগুলো নিয়ে তাদেরকে প্রস্তুত অবস্থায় আমরা দেখলাম। তো আমাদের সংকল্প ছিল যেভাবে হোক আমরা এখান থেকে মিছিল বের করব। তো প্রেস ক্লাবের সামনে থেকে যখন আমরা মিছিল বের করতে পারছিলাম না, শিক্ষার্থীদেরকে জড়ো করতে পারছিলাম না, তখন আমরা সিদ্ধান্ত নিই যে পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করব। তো সেই হিসাবে আমি আমার আর 2-3 জন বন্ধুকে নিয়ে হচ্ছে পল্টন মোড় রাস্তা ব্লক করি এবং আমরা মিছিল শুরু করি, স্লোগান দেওয়া শুরু করি। আমাদের স্লোগান দেখে যারা সাহসী ছিলেন আশেপাশে তারা আস্তে আস্তে জড়ো হতে থাকেন। তো 30-40 জন জড়ো হয়ে যায়। আমরা আশা করছিলাম যে আর 5-7 মিনিট স্লোগান দেওয়ার পরে আমরা সেখান থেকে মিছিল নিয়ে চলে যাব, শিক্ষার্থীরা আর কিছু উপস্থিত হলে আমরা মিছিল নিয়ে চলে যাব। কিন্তু এই সময় পুলিশ ইমরুলের নেতৃত্বে, এডিসি সম্ভবত ছিলেন তিনি, তার নেতৃত্বে 30-40 জনের পুলিশের একটা টিম আসে লাঠিসোঁটা সহ, এবং আমাদের যারা ছিল তাদেরকে ধাওয়া দেয়। তো ধাওয়া দিলে আমি সহ আমাদের আরও 2-3 জন বন্ধু আমরা দৌড়ে না গিয়ে উল্টো হচ্ছে আমরা পুলিশের দিকে আরও এগিয়ে যাই এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই যে আমাদের তো মিছিল করা তো আমাদের নৈতিক রাইটস, সাংবিধানিক অধিকার, আমরা তো অন্যায়ের প্রতিবাদে মিছিল করতেই পারি, আপনারা তো আমাদের মিছিলে বাধা দিতে পারেন না। তো তারা আমাদেরকে সে সময় বলে যে এদেরকে অ্যারেস্ট করো, একেবারে মিডিয়ার সামনে বলে এদেরকে অ্যারেস্ট করে, এবং আমার সাথে যারা ছিল তাদেরকে মারধরও করে, লাঠি চার্জ করে এবং আমাদেরকে প্রিজন ভ্যানে তুলে দেয়। তো এটা তো মানে মিডিয়ার সামনে ঘটেছে যে আমাদেরকে প্রিজন ভ্যানে তুলছে, কিন্তু তারা আমাদেরকে থানায় না নিয়ে সরাসরি ডিবিতে নিয়ে যায়, এবং ডিবিতে নিয়ে আমাদেরকে প্রায় 1 দিন গুম করে রাখে। এর মাঝে পরিবার থেকে বারবার যোগাযোগ করা হয় ডিবিতে যে আমাকে নিয়ে আসা হয়েছে কিনা ডিবিতে, পল্টন থানায় যোগাযোগ করা হয়, শাহবাগ থানায় যোগাযোগ করা হয়, রমনা থানায় যোগাযোগ করা হয়, সব জায়গা থেকে একটাই উত্তর দেওয়া হয় যে না, আমরা তাকে গ্রেপ্তার করে আনিনি। ডিবিতে নিয়ে যাওয়ার পরে আমরা সেখানে যে চিত্র দেখেছি, সামান্য ছোট 3টা রুম, 2টা রুম বলতে পারেন, আর একটা হচ্ছে করিডোর প্যাসেজ টাইপের। তো এই 3টে স্পেস মিলে প্রায় 100-র বেশি শিক্ষার্থী এখানে, 100-র বেশি রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে বন্দী ছিলেন, এবং কিছু শিক্ষার্থী সেখানে গুম ছিলেন, বন্দী ছিলেন। মানে এইটি সেই দিনই আপনি মোট কয়দিন আপনি গুম? আমাকে 1 দিন গুম করে রাখা হয়, পরের দিন দুপুরের কিছুটা আগে হচ্ছে আমাকে ছেড়ে দেওয়া হয়। সময় পেলে আবারও আসবো আপনার কাছে। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি।
এই আয়োজন আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্যে। প্রিয় দর্শক, আগেই জানিয়েছি আমাদের আজকের এই বিশেষ পর্ব আমরা তোমাদের ভুলব না। ভোলেনি বাংলাদেশকে। আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল সুদূর পর্তুগালে আমাদের প্রিয় ভাই সোহেল আহমেদ খান। যদি 1 মিনিটে বলতেন সেখানে আপনারা কেন উজ্জীবিত হলেন, কারা আপনাকে উজ্জীবিত করলো, কী বা করলেন? ধন্যবাদ সাউতুল কোরআনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো লাগছে যে আমি একজন জীবন্ত শহীদের সামনে বসা এবং আমার পাশে দুজন সমন্বয়ক যারা কিনা জীবন বাজি রেখে আমাদেরকে মুক্ত করেছেন। মূলত যেদিন চট্টগ্রামে প্রথম যখন 3 জন ভাই শহীদ হলেন, তা আমরা যারা প্রবাসী ছিলাম আমরা চিন্তা করলাম যে প্রবাসী হিসাবে আমাদের করণীয় কী। তো তখন আমরা আমাদের কিছু যারা আমাদের সমসাময়িক যারা আমরা একই ইয়াতে বিশ্বাস করি এমন কিছু মানুষকে সমবেত করার পরে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা পর্তুগালের মাতৃমরিচ মাঠে আমরা এটার ব্যাপারে একটা সমাবেশ করব। তো ওই দিন সন্ধ্যায় আমরা আমাদের যে বাঙালি পাড়া আছে মাতৃমরিচ, সেখানে আমরা দাওয়াতি কাজ করি সবাইকে, এবং পরের দিন আমরা সেখানে একটা বড় সমাবেশের আয়োজন করি যেখানে 5 থেকে 7 হাজার বাংলাদেশি শুধু নয়, নেপালি, পর্তুগিজ, পাকিস্তানি, এমনকি ইন্ডিয়ান কিছু পিপলও সেখানে ছিল। মানে সবাই জানছে যে বাংলাদেশে একটি হত্যাযজ্ঞ চলছে। আর স্বাভাবিকভাবে যারা প্রবাসী তারা কিন্তু দেশের বাইরে থাকার কারণে তাদের মনটা সবসময় দেশের মধ্যেই পড়ে থাকে, হোক সেটা সংকটের সময় অথবা ভালো সময়। তো স্বাভাবিকভাবে প্রবাসীদের এই আন্দোলনটা ছিল মূলত এটা ছিল আমাদের স্বাভাবিক একটা আন্দোলনের অংশ। বাট মূল আন্দোলন আমরা যেটা করেছি সেটা হলো নো রেমিটেন্স। যে নো রেমিটেন্স যে গ্রুপটা আমরা তৈরি করেছিলাম, মূলত আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা প্রথমে এটার যাত্রা শুরু করি। আস্তে 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 এটাকে পুরা মধ্যপ্রাচ্য চলে যায়, পুরা ইউরোপ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। যেখানে বাংলাদেশি মানুষেরা ছিলেন সবাই এটাতে অংশগ্রহণ করেন। সৌদি আরব, দুবাই সহ এমন কিছু দেশে যারা প্রবাসী ছিলেন যারা তারা জেল জুলুমের শিকারও হয়েছেন। এমনকি আমরা যারা পর্তুগালে এই প্রোগ্রামের আয়োজন করেছিলাম, আমাদের এরকম 5-6 জনের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেয় পাসপোর্ট বাতিলের ব্যাপারে। তো আল্লাহর কাছে শুকরিয়া যে 5 আগস্টের পরে সেটি চেঞ্জ হয়ে যায় এবং আমরা মুক্ত একটি বাংলাদেশ পাই, এবং মুক্ত বাংলাদেশ পাওয়ার কারণে আমি অনেক বছর পরে দেশে ফেরার সুযোগ পাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনেছি আপনি চমৎকার ইসলামী গান এবং গানের মধ্য দিয়েও আপনি উজ্জীবিত করবার চেষ্টা করেন। তো এই মুহূর্তে আপনাকে একটি ইসলামী সঙ্গীত গাইবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। হে খুদা দয়াময়, হে খুদা দয়াময়, বান্দারে আজ দাও সুমতি, দূর করো দ্বিধা ভয়, হে খুদা দয়াময়, দাও সে মন মানুষের ভালোবাসিবারে, দাও সে মন মানুষের সুখে থাকিবারে,
সে মন মানুষের ভালোবাসিবারে, দাও সে মন মানুষের সুখে থাকিবারে, ভুলিতে দাও যত দুঃখ বেদনা, প্রাণে যত সংশয়, বান্দারে আজ দাও সুমতি, দূর করো দ্বিধা ভয়, হে খোদা দয়াময়। সোহাইল খান, কি অপূর্ব কণ্ঠ আপনার, মাশাআল্লাহ। এই গান কে লিখেছেন? এই গানটি আজ থেকে প্রায় ৪৫ বছর আগের। এটি সাইমুম শিল্পী গোষ্ঠীর ১ নম্বর অ্যালবামে এই গানটি আমি পেয়েছিলাম। এই একটা অংশটুকুই পেয়েছিলাম। এটি ভৈরবী রাগের উপরে এই গানটি করা। আমি অবাক হলাম যে আমি ভাবলাম আমি একজন নজরুল গবেষকের সন্তান, আমার বাবা একজন নজরুল গবেষক, সেই সুবাদে নজরুলের সব কালেকশন আমাদের বাসায় আছে। আমি কখনো এই জাতীয় গান কারো কাছে আমি শুনিনি। তো আমি ভাবলাম এটা কি নজরুলের গান কিনা। না, এটি নজরুলের নয়, বাট আমি গীতিকার বা সুরকারের নাম অনেক খোঁজার চেষ্টা করেছি, গুগলে সার্চ দিয়েছি, বাট এটি খুঁজে পাইনি। তবে এই গানটি নজরুলের গানের স্বাদ আমরা পেয়েছি। আর আপনি ভৈরবী রাগের কথা বলেছেন, জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এ পর্যায়ে যেতে চাই। আমাদের সাথে আছেন একজন সম্মানিত অতিথি, তিনি একজন কর্পোরেট পার্সোনালিটি। আমরা জনাব মোহাম্মদ উল্লাহ, আপনার কাছে জানতে চাই যে আপনারা সেই সময় দিনগুলোতে কি ভাবতেন, কি করতেন, খুব ছোট করে যদি বলতেন। আসলে 29শে জুলাই আমি একটা কাজে সিলেট যাই। ওখানে যাওয়ার পরে এরকম একটা ঘটনা যে দেখতেছিলাম যে কোথাও কোনো কিছুতে যেতে পারতেছি না, আমি সিলেটে আটকে যাই, ওখান থেকে আসতে পারি নাই। তারপর প্লেনে অনেক কষ্টে আসি। আমাদের ব্যাংকগুলো তখন আসলে ভালোভাবে ঠিকমতো আমরা লেনদেন করতে খুব ভয় পেতাম, কারণ আন্দোলনে যেভাবে পরিস্থিতি চলছিল যে কখন কি হয়ে যায় আমরা এই নিয়ে খুব শঙ্কায় ছিলাম। আমি আছি আল আরাফ ইসলামী ব্যাংক জোনাল হেড হিসাবে, খুলনা জোনে জোনাল হেড হিসাবে আছি। আমি একটু স্মৃতিচারণ করতে চাই, সামান্য একটু এক কথায় আমি শেষ করতে চাই। সেটা হলো এই আন্দোলনে সবাই যেভাবে সিরিয়াসলি নিয়েছিল, আমার মেয়ে নাশাদ বিনতে মোহাম্মদ, ও আসলে কলেজে পড়ে, ও হলো বিকারুনেসা কলেজে তখন এই বছর ইন্টারমিডিয়েট পাস করেছে। তো ও আমাকে প্রতিদিন, আমি বাসায় থাকতাম, অফিস থেকে আগে চলে আসলে তো আমাকে নিয়ে চলে যেত মাঠে ময়দানে, চলো আমাকে যেতে হবে। তো ওকে তো আর একা পাঠানো যায় না, ওর সাথে সাথে আমাকে যেতে হয়েছে। তো আমি বিকারুনেসা স্কুলের সামনে ইচ্ছে করতো না, কিন্তু মেয়ে আপনাকে বাধ্য করতো। আসলে আমাকেও যেতে ইচ্ছে করছিল, কারণ এরকম একটা পরিস্থিতি দেখতেছিলাম যে আসলে 3টা বার আমি কোনো ভোট দিতে পারি নাই, ভোট দেওয়া লাগে নাই, ভোট দেওয়ার আগে ভোট হয়ে গেছে। তো এরকম একটা পরিস্থিতি যে আপনি একজন ভালো কন্যার বাবা, মানে সেটা ঠিক আছে, ও আমাকে বাধ্য করেছে সেটাও ঠিক আছে, আবার আমারও ইচ্ছা ছিল একটু যে আমিও যাই। তো ও আমাকে যখন বলতো আমার আরও স্প্রেয়া বেড়ে যেত, আমার ভালো লাগতো যে ঠিক আছে যাই, চলো বাবা চলো। তো আমি নিজে ওর সাথে অনেকবারই গিয়েছি এবং ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ, আমার সবচেয়ে শহীদদের প্রতি স্মরণ করতে চাই যে তারা যে এত কষ্ট করেছে, তাদের জীবনটাই দিয়েছে, তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক, তারা বিনা হিসাবে জান্নাতে যাক, তাদের জন্য আমরা দোয়া করি। আর যারা আহত হয়েছেন আমাদের সবাই যেন তাদের দিকে আমরা খেয়াল রাখতে পারি। আর সাউতুল কোরআন অনুষ্ঠান, এটা আমি প্রতি বছরে আসি, খুবই ভালো লাগে। তো এই বছর একটু ব্যতিক্রম ধরনের খুব সুন্দর একটা অনুষ্ঠান আমরা দেখতে পেয়েছি, যে আসলে বৈষম্যহীন দেশ যে আমরা চাই এবং বৈষম্যহীন দেশের জন্য যে
শহীদ হয়েছেন সবাই, এটার জন্য একটা অনুষ্ঠান করেছে, একটা স্পেশাল অনুষ্ঠান করেছে। এটার জন্য আসলে সাউতুল কোরআনের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এই এসিটিভিকেও ধন্যবাদ জানাই যে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পেরেছে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, যারা আন্দোলনে সশরীরে গিয়েছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা যেতে পারেননি, কষ্টে ছিলেন, ঘৃণা করতেন ফ্যাসিবাদকে, তাদেরকেও শ্রদ্ধা জানাই। সকলেই তো রণাঙ্গনে যায় না, কিন্তু আল্লাহ তাআলা কখন মানুষকে সাফল্য দান করেন তখন দান করেন। আমরা দেখেছি বিভিন্ন বিভাগীয় আন্দোলন হচ্ছে, বিভাগীয় আন্দোলন যখন শেষ এবং জাতীয় আন্দোলন শুরু হয়ে গেল, সেখানেও যখন বোমা ফাটবার পর সব কিছু থেমে গেল, সব কিছু থেমে যাবার পর সবাই আশা ছেড়ে দিল, কিন্তু তখন আল্লাহ তাআলার রহমত বরকত তখন আসলো যখন বাচ্চারা মাঠে নামলো। আমরা সেই সকল বাচ্চাদের কাছে ঋণী। এমন হাজার হাজার তামিমদের লড়াইয়ের কারণেই আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ। আমরা আগেই জানিয়েছি এই আয়োজন কৃতজ্ঞতার, আমরা তোমাদের ভুলব না। দর্শক, আমরা ভুলিনি, তবে আমাদের সামর্থ্যের একটা দেয়াল আছে। সেই দেয়ালের জায়গা থেকে আজকে এই এপিসোডে আমরা একজন তামিমকে একটু উপহার তুলে দিতে চাই এবং সেই সাথে জানাতে চাই জুলাইয়ের আন্দোলনে আহত প্রায় 150 জনকে প্রায় 2 মাস ধরে চিকিৎসা প্রদান করে আমান সিমেন্ট। শুধু তাই নয়, তাদের ওষুধ, তাদের চিকিৎসা সেবা, আইসিইউতে রাখা, কেবিন সুবিধা, হাসপাতাল থেকে রিলিজ প্রাপ্তদের অ্যাম্বুলেন্স সেবা এবং তাদের খাবার সরবরাহ থেকে সব ধরনের সেবা প্রদান করেছে আমান গ্রুপ। দর্শক, তাই তো এই আয়োজনে আমান সিমেন্টের পক্ষ থেকে আমাদের ছোট ভাই তামিমকে আমরা 1 লক্ষ টাকার উপহার দিতে চাই। আর উপহার প্রদান করবার জন্যে আমাদের সম্মানিত সমন্বয়কবৃন্দ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসবার জন্যে। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। তামিম, হারিয়েছো একটি পা, একটি আর্টিফিশিয়াল পায়ে তুমি দাঁড়িয়ে আছো, তবে তোমার আরেকটি পা আছে। কোনো ফেসিবাদ মাথা চাড়া দিলে তাদের জানতে হবে তামিমরা মারা যায় না, তামিমদের থাকে আরও 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 একটি পা। আমান সিমেন্টের পক্ষ থেকে এই ক্ষুদ্র উপহার। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।